ভাবে বাইল্যাটারালি পরে এগুলো নিয়ে কাজ করতে পারি। বাংলাদেশের আমলাতন্ত্রের এবং ভিজিটের প্রবলেম হচ্ছে যে আমি ইন্টারনালি যেটা জানি আর কি, সেটা হচ্ছে যত হইচই করে ছবি তোলা হয় স্টেট সফরের, যাওয়া আসা হচ্ছে, এতগুলো চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, এরপরে ফিরে আসার পরে যে কাজগুলোকে মানে ফলো আপ করা, অ্যাক্সেলারেট করা, স্পিড আপ করা, এইটাতে আমাদের ব্যুরোক্রেসি ভেরি পুয়ার আর কি। তাদের কার্যকারিতা খুব দুর্বল। এবং বিভিন্ন সময় দেখেছি যে দেখবেন যে আমাদের যে একজন স্পেশাল এইড ছিলেন ফয়েজ আহমদ তাইয়েব, উনিও কদিন আগে এটা নিয়ে ডিটেলস লিখেছেন যে ওনার 1 বছর প্লাস সময়টাতে উনি দেখেছেন এরকম কতগুলো চুক্তি হয়েছে, অথবা অনেকগুলো চুক্তি আগে হয়েছে কিন্তু ফাংশনাল না, 5, 7, 10 বছর ধরে টেবিলে পড়ে আছে। ইভেন ধরেন কী কী জিনিস কিনবেন ওই প্রজেক্টের জন্য, যেই স্পেসিফিকেশনে যেই দামে আপনি চুক্তিবদ্ধ হবার প্রস্তাব দিয়েছেন, সেটা 10 বছর পর তো বদলে গেছে। আপনি হয়তো ওই প্রযুক্তিটা ব্যবহার করছেন না, দেখা গেছে চুক্তিগুলো আর কার্যকর হয় না, মানে শেলফে চলে যায়। তো সেক্ষেত্রে গত বছরের ওইটা নিয়ে আমরা জানতে চাই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আলোচনাটা হয়েছিল সেটার আসলে কি আপডেট হয়েছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ওনাদের পক্ষ থেকে বলা দরকার যে আমাদের এই কনভারসেশনটা কি গত বছরের কনভারসেশনের এক্সটেনশন কিনা, ফলো আপ কিনা, যে কিছু দূর এগিয়েছে আমরা বাকিটা এগিয়ে নিচ্ছি। যেমন ধরেন ট্রাফিক লাইট যেগুলো জ্বলছে, অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কাজ শুরু করে দিয়ে গেছে। বিএনপি সরকার এসে পদ্মা ব্যারেজের কাজ একনেকে পাশ করলো, এটা তত্ত্বাবধায়ক সরকারের সময়টা ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র একনেকে উঠেছে মানে বলা হয়েছে এত বড় একটা প্রকল্প রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলে ভালো হবে। এরকম অনেকগুলো কাজের আমরা ফলো আপ জানতে পারলে ভালো হতো। আর যেটা সাহায্য চেয়েছে, এটা সার্টেনলি চায়না এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্টিজ আছে, এবং চায়নার অভিজ্ঞতাও কিন্তু আবার প্রজন্মগতভাবে আবার বদলেছে। ধরেন 30 বছর আগে সে যে ওয়াটার ম্যানেজমেন্টটা করেছে, হুয়াংহো থেকে শুরু করে বড় বড় নদীগুলো যে ম্যানেজমেন্ট করেছে, এটা কিন্তু বড় বড় শহরগুলোতে ডিজাস্টার করে ফেলছে। মানে ফ্লাড হয়ে যাচ্ছে, আপনার ওয়াটার যে মানে বাইপাস করবার যে ক্যানেলিং সিস্টেম সেটা সাফিসিয়েন্টলি মডার্ন ছিল না। তো সে জায়গাতে আপনার এই ম্যানেজমেন্টের চায়নাও শিখেছে তার নিজের অভিজ্ঞতা থেকে। তো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ব্রহ্মপুত্রের আপনার অরিজিন তো ওইখানে, তিব্বত মানস সরোবর থেকে এসছে। তাহলে এই ওয়াটার ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ, যেহেতু গঙ্গাতে বাঁধ আছে, অন্য যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, 300-র কম বেশি নদী নালা আমাদের শুকিয়ে গেছে গত 50 বছরে ফারাক্কা বাঁধের কারণে। অতএব সেই জায়গাগুলোতে কি অভিজ্ঞতা লাগালে যদি ব্রহ্মপুত্র বেসিনের ওয়াটার ক্যানেলিং করা যায় কিনা, ক্যানেলিং করে ওই নদীগুলোকে জীবিত করা যায় কিনা, যেটা পদ্মা ব্যারেজকে আরও স্ট্রেনদেন করবে, সে আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলো আরও বিস্তারিত হওয়া দরকার। আমাদেরকে ইনফর্ম করা দরকার জাতিকে। পার্লামেন্টে আমার সার্টেনলি প্রাইম মিনিস্টার ফিরে আসলে পার্লামেন্টে অবশ্যই ওনার সফরের আপডেট দেবেন, তখন আমাদের মন্তব্য করতে আরও একটু সুবিধা হবে। ভারতের বিষয় যেটা বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশে একটা দালাল শ্রেণী গত 6-7 দশকে তৈরি করেছে ভারত, যারা ভারতকে খুব গুরুত্বপূর্ণ আকারে দিয়েছে। ভারতে যে মানুষ 2 বছর যায় নাই, ট্রিটমেন্ট নিতে পারে নাই, যদিও খুবই লো স্কেলে ভিসা টিসা ছিল, চিকিৎসা ভিসা, তাহলে কি আমাদের সব লোক মোড়ে টোরে রাস্তায় পড়েছিল? লক্ষ লক্ষ মানুষ হার্ট ফাউন্ডেশনের সামনে, ঢাকা মেডিকেলের সামনে পড়ে, কারণ ভারতে ভিসা পায় নাই, যেতে পারে নাই। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, ভারতের সবচেয়ে বড় ট্যুরিস্ট কোন দেশ থেকে যায়? আমাদের দেশ থেকে যায়। 10-12 লক্ষ লোক যায়, হাজার হাজার কোটি টাকা সেখানে যায়। কলকাতা 7 সিস্টার্সের ইকোনমি পড়ে গেছে, ধসে গেছে। তারপরে ভিসা দিলে কি বাংলাদেশিরা যাবে? শুভেন্দু অধিকারী, অমিত শাহ থেকে শুরু করে এদিকে হেমন্ত শর্মারা এই যে ধরনের কথা বলছে প্রত্যেক দিন, বাংলাদেশিদেরকে অবজ্ঞা করে, অসম্মান করে, অমর্যাদাকর কথা বলছে, বাংলাদেশিদেরকে এত ঠেকা পড়ছে আর কোনো দেশ নাই ঘুরতে যাওয়ার? এত ফকিন্নি হয়ে গেছে এই দেশের মানুষ যে ইন্ডিয়াতে ঘুরতে যাইতে হবে? এই পরিমাণ অপমান সয়ে বাংলাদেশিরা কি গত 2-2.5 বছরে ঘুরতে যায় নাই? মালদ্বীপে কি আমাদের ট্যুরিস্টের সংখ্যা বাড়ে নাই? নেপালে বাড়ে নাই? ভুটানে বাড়ে নাই? শ্রীলঙ্কায় বাড়ে নাই? মালয়েশিয়াতে, পাকিস্তানে বাড়ে নাই? চায়নাতে যাওয়া কি বাড়ে নাই? আমাদের ট্রিটমেন্টের কি ডিফারেন্ট এভিনিউ, বিকল্প এভিনিউ তৈরি হয় নাই? হয়েছে তো। অতএব এইখানে সে ভিসা দিল কি দিল নাই, জাস্ট ইররেলেভেন্ট আমার কাছে। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের যাদের ন্যূনতম কোনো আগ্রহ নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে পছন্দ করে, বাংলাদেশপন্থী রাজনীতিতে পছন্দ করে, বাংলাদেশের স্বাধীনতায় পছন্দ করে এমন মানুষ এই খবরে খুব বেশি আপ্লুত হবে বলে আমার কাছে মনে হয় না। আজকেই কেন এই ঘোষণাটা দীনেশ ত্রিবেদীকে দিতে হলো, বা আজকেই ভারতের পক্ষ থেকে এরকম সংবাদ বাংলাদেশে কেন দিতে হলো? কারণ কি মনে হয় আপনার কাছে? কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আমার কাছে মনে হয় না ভারত কূটনৈতিকভাবে খুবই চিন্তাশীল কোনো জাতি, এমনটা আমার কাছে মনে হয় নাই। আমি ইভেন
ইন্ডিয়ান একাডেমিক এবং ইন্ডিয়ান লোকদের সাথে আমি ইনভলভ হয়ে দেখি, তাদেরকে বোঝার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি। তোমরা যে আওয়ামী লীগের বাক্সে ডিমগুলো রাখলা, রাইখা কি করছো? জামাতকে 18 সিট থেকে 80 সিটে পাঠাইছো, আর হাসিনারে গণভবন থেকে দিল্লিতে পাঠাইছো। আর আমাদের ইতিহাসে ভারত এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র বাংলাদেশিদের কাছে। এটা কি তোমার পলিসি সাকসেস? এটা তোমার ডিপ্লোম্যাটিক সাকসেস? তো এটা তোমার ডিজাস্টার, ফেইলিয়ার। তো সেই জায়গাতে আজকে কেন করেছে, অন্যদিনও করলে কিছু যায় আসতো না। যেটা হয়েছে যে ভারত মনে করতেছিল যে আমরা মনে হয় ঠেকা গেছি, পারতেছি না, একটু এই সনাতনীদেরকে মাঠে নামাইছে, পলাশবাড়িতে মন্দির নিয়ে ঝামেলা করছে, শিব আর রাম ভক্ত বনাম সনাতনী হিন্দুদেরকে মুখোমুখি করবে, কেওয়াস লাগাবে, 23শে জুন ছিল আওয়ামী লীগের মিছিলে 2-4-5টা হিন্দু মাইরা ফেলার ঘটনা ঘটাবে। এই ফাঁদে তো আমরা কেউ পা দেই নেই। এখন বুঝতে পারতেছে যে তাদের এই যে চাণক্য নীতিটা যেটা ছিল, এই কাজগুলো ফেল করেছে। রংপুর কেটে নেবে, তারপরে চট্টগ্রাম কেটে নেবে, পরিকল্পিতভাবে রংপুরে এবং চট্টগ্রামে আপনার হিন্দুদেরকে আপনার সেটেল করানোর পরিকল্পনা চলছে। আমরা এরকম লেখাজোখা পড়লাম, আমাদের দু একজন গোয়েন্দা বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন ফোর্সে কাজ করেন, তারাও বলেছেন হিন্দুদেরকে উইদিন দ্য কমিউনিটি পরিকল্পিতভাবে বলা হচ্ছে জমি কিনে সেটেল হওয়ার জন্য রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে। এখন এগুলো করে কি সফল হবে? ওয়ার্ক করে নাই তো, এগুলো কোনোটা ওয়ার্ক করতেছে না। বরং যেটা হচ্ছে দিল্লি বিরোধী ফেনোমেনা আরও বাড়তেছে। মানে যেই কাজগুলো করলে বাংলাদেশে বন্ধুত্বের মানে নমুনা পাওয়া যেত, সেই জিনিসগুলো তারা করছে না। তারা একই ভুল পদ্ধতি, একই ভুল সিদ্ধান্ত, একই উস্কানি। আপনি ওইদিকে কাঁটাতার নিয়ে আলোচনা করছেন, সীমান্তে পুশিন করছেন, আবার বলছেন একই জল, একই গঙ্গা, একই আকাশ বাতাস, সবাই মিলে আমরা একটা ক্রিকেট টিম বানায় ফেলবো। তো আপনি কাঁটাতারের বেড়া দিয়ে বানাবেন, আমাদের লোকদেরকে হত্যা করে বানাবেন। মানে আপনার কথা কাজে পলিসি কনসিস্টেন্সি থাকতে হবে না, নীতি সামঞ্জস্য থাকতে হবে। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। তাই উনি আজকে করুক, হতে পারে চায়নাকে একটু বাউন্স ব্যাক করবার জন্য হয়তো করে থাকতে পারে, যে চায়নার সাথে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, চায়না থেকে অনেক কিছু নিয়ে আসবে, ইনভেস্টমেন্টের ঘোষণা হয়তো দেবে, চায়না কত টাকা ইনভেস্ট করবে বাংলাদেশে, কোন কোন প্রজেক্টে তারা ফান্ডিং করবে, সেগুলোর আলোচনা যেহেতু আসবে, সেরকম সময় যেন ভারতীয় দালাল যারা আছে তারা যেন অ্যাটলিস্ট গণমাধ্যমে টকশোতে এসে বলতে পারে, না ভারতও তো আমাদেরকে দিয়েছে। মানে ভারত ভিসা ওপেন করছে, আমাদের দেশের লোকরা যেভাবে বলা বলি করবে এটা, এই দালালরা যে একটা বিশাল জিনিস আমাকে দিচ্ছে, ভাবছেন এরকম যে আমার ভিসা অ্যাপ্লিকেশন করা লাগবে না, টাকাও দিতে হবে না, ওখানে গেলে আমার কলকাতায় আর দিল্লিতে ফ্রি খাওয়াইবো, আমার হোটেলে ফ্রি রাখবে। বাস্তবতা তো এরকম না। অতএব ভারত যদি পলিসি ইস্যুতে তার ডিজাস্টারগুলোকে অ্যাকনলেজ না করে, সে বাংলাদেশিরা তাকে যে যে কারণে ঘৃণা করে, অপছন্দ করে, সেগুলোকে যদি সে অ্যাড্রেস না করে, শুধুমাত্র ভিসা ইস্যু দিয়ে বাংলাদেশের তরুণদেরকে, বাংলাদেশের ইয়াং জেনারেশন, বাংলাদেশপন্থী মানুষকে খুশি করতে পারবে এত ছোট বিষয় দিয়ে, আমরা মনে হয় সেই সময়টাতে আর বাস করছি না। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্রিজ রবিনের কাছে আসতে চাই। রবিন ভাই, আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মতামত জানতে চাই প্রথমেই। আমি একটু ভিন্নভাবে চিন্তা করি, কারণ এটা নিয়ে আমার একটা প্রোগ্রাম হয়েছে যে আদৌ কি আমরা যে কূটনীতি স্বাধীনভাবে, স্বতন্ত্র, সম্পূর্ণ একেবারে নির্ভরশীল না হয়ে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতাম, কোনো পলিসি মেক করতে পারতাম, এখন আমরা জানি না। আমরা আপনার একটা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমরা জাস্ট একটা মতামত দিচ্ছি, কিন্তু এটার পরিণাম বা আমাদের পলিসিতে এমন কিছু নাই যে এটা পরে কী হবে। কূটনীতি আসলে এত সহজ বিষয় না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনি কি সন্দিহান ঢাকা বেজিং এর মধ্যে যে নতুন করে সম্পর্ক একটি উচ্চতায় নিয়ে যাওয়ার একটি চেষ্টা চলছে, বা দুই দেশের পক্ষ থেকে আমরা একটি ইতিবাচক অবস্থা দেখছি? চীনের মন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু না, কারণ আমি নিশ্চিত হতে পারছি না। কারণ কূটনীতিক যে আমাদের যে সম্পর্ক, বায়োলেটারাল অথবা আমাদের বহুমুখী যে সম্পর্কগুলো আছে, রাষ্ট্রীয় যে সম্পর্কগুলো আছে, এটা কোথাও পরিষ্কার না, একেবারেই পরিষ্কার না যে আমার চায়নার সাথে আমার রাষ্ট্রের সম্পর্কটা কেমন হবে। এই তিস্তা ম্যাটারটা কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যদি আমাদের রাষ্ট্রীয় কোনো পলিসি থাকতো, আজকে থেকে 20 বছর বা 30 বছর আগেই এটা বাস্তবায়নের মুখ দেখত। তো যেহেতু এখন পর্যন্ত নিশ্চিত না, কালকে যে আবার এটা চেঞ্জ হয়ে যাবে না, অন্যরকম কিছু হবে না, এর উপরে আরও কয়েকটা বাদ দিয়ে ভারত একেবারে আমাদেরকে পানি শূন্য করবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আমরা শুধু আলোচনাই করছি। আমরা স্বাধীন হতে চাই, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চাই। ভারত চায়না না করুক, অন্য কেউ করুক। ভারত পানি শূন্য করবে আমাদের এই আশঙ্কাটা আপনি কেন করছেন? করবে না কেন?
সেটি আমি জানতে চাই আপনি কেন সেই আশঙ্কাটা? কারণ হচ্ছে চীনের সঙ্গে সম্পর্কের কারণে ভারত আমাদের প্রতি এটা হচ্ছে হীনমনতা, রাষ্ট্রীয় হীনমনতা আছে কিছু। ভারতের যে হীনমনতাগুলো রয়েছে বাংলাদেশকে কন্ট্রোল করার, তাদের আপনি যদি আপনার প্রতিবেশীকে দেখেন, দুইটা অশিক্ষিত বর্বর প্রতিবেশী, তাদের একজন আরেকজনের বিরোধীয় বিষয়গুলো দেখবেন। আর যারা কালচার শিক্ষিত দুজন খুব উঁচু মানের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পাশাপাশি থাকলে তাদের পারস্পরিক সম্পর্কটা দেখেন, ওদের দেখেন ওরা কি নিয়ে ঝগড়া করে। তারা আপনার একটা গাছ নিয়ে ঝগড়া করে, আপনার রাস্তা বন্ধ করে, কিন্তু আপনি যদি ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিবেশী পান তারা কি এটা করে? আমি ওইটাকে ওদের হীনমন্যতাই দেখব। এই যে আপনার ফারাক্কা বাঁধ, তিস্তা, অন্য অন্য যে নদীতে বাঁধ 57টা নদীতে বাঁধ দেওয়া হয়েছে, এগুলো যদি তারা মানে মিনিমাম স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, এটা কিন্তু তারা করতো না। এগুলো করতে পারছে, বাকিগুলো তারা করবে, আরও অনেক কিছু তারা হয়তো বা করবে। এটা ভেবে নিয়েই কিন্তু আমাদেরকে স্বাধীনভাবে চলতে হবে। আমাদের কেন করবে তারা এটা, কেন করবে? কেন করবে না? কারণ তাদের একটাই পলিসি, সেটা হচ্ছে বাংলাদেশকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণের পলিসিটাও খুবই ঘৃণ্য, নিম্নমানের, বাজে, উৎকট, বিশ্রী। সেটা হচ্ছে তাদেরকে অত্যাচার করা, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা, তাদের নদীতে বাদ দেওয়া, তাদের এখানে রাজনীতিতে বিভিন্নভাবে নাক গলানো, তারপরে রেজিম চেঞ্জ করার জন্য তারা কাজ করা, আমাদের ইন্টারনাল পলিসিতে তারা হস্তক্ষেপ করে, এই ধরনের অনেক কিছু তারা করে। এখন আমাদের বাংলাদেশের মোটামুটি শতকরা 80-90 জন যারা মোটামুটি যারা সচেতন তারা সবাই জানে, তারা নিশ্চিত যে ভারত আমাদেরকে কোনোভাবেই স্বাভাবিক শান্তিময় দেখতে পারে না বা দেখতে চায় না। তাদের পলিসিটাই একেবারেই ডিফারেন্ট, সভ্য পলিসি না, অসভ্য পলিসি। তো যেটা বারবার আমাদের লার্নেড ফ্রেন্ড বলতেছিলেন, সেটা হচ্ছে যে ভারতের পলিসিটা কিন্তু আমরা জানি। এই কারণে আমি সন্দিহান না, আমি নিশ্চিত না যে চায়নার সাথে আমাদের যে ডিলটা, এটা যদি ওরকম পলিসিতে আমরা না আনতে পারি, তাহলে এই সম্পর্কটা কতটুকু স্থায়ী হবে সেই ব্যাপারে আমার সত্যি সত্যি সন্দেহ আছে। কিন্তু চীনের সঙ্গে যে আমাদের যে আজকে কয়েকটি 15টি এমইউ চুক্তি সই হয়েছে, সেটি একটি ইতিবাচক দিক নিশ্চয়ই। আমরা এটা প্রচেষ্টা বলতে পারি, কিন্তু আমরা আপনার সাথে আমার ধরেন একটু খোলামেলা বলি যে অবশ্যই আপনি আপনার মতামত। একটা ধরেন একটা মেয়ের সাথে মানুষ প্রেম করে, বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তাকে বউ বলি না। সম্পর্কটা যদি বায়োলেটারাল ওই লেভেলে না যায়, সেক্ষেত্রে কিন্তু এত এত এমইউ কেন, আরও যদি 5 লক্ষ এমইউ হয় তারপরে আমি নিশ্চিত না। আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি। আপনার কাছে আমি আবারও আসবো। আমি ফওয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। মানে এখনো বাস্তবে রূপ না দেখা পর্যন্ত কেউ আসলে সন্দিহান না, কেন ওই বাস্তবের সন্দেহটা কেন হয়, কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, সম্পর্ক তো একটা ধারাবাহিক জায়গা। বাংলাদেশের ফরেন পলিসি এমন একটা জায়গায় যে সাংবিধানিকভাবেই এটা একটা ফ্লড, ডিফেক্টিভ জায়গাতে ফ্রেম করা হয়েছে। আমাদের আর্টিকেল 25-এ যেটা বলা আছে সংবিধানে, যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকবো, কারোর সাথে আমাদের শত্রু থাকবে না। তো রাষ্ট্র সার্ভাইভ করবে কীভাবে? সীমান্তবর্তী রাষ্ট্র মানেই তো শত্রু রাষ্ট্র। সীমান্তবর্তী শত্রু রাষ্ট্রের উপরে ভিত্তি করেই আপনার সভরেন্টিকে ডিফাইন করতে হয় যে এইটা আমার সীমান্তে। আমার বিজিবি কেন প্রতিবাদ করছে? যখন বিএসএফ আসছে তখন আমার এলাকাবাসীরা মিলে তাকে কেন বলছে? অথবা যখন ওই যে অনুপ্রবেশকারীদেরকে রেখে যাচ্ছে, তখন বাংলাদেশ কেন বলছে তাদেরকে ফেরত নিতে হবে? যদি বন্ধুরাষ্ট্র হইতো তাহলে তো তাদেরকে নিয়ে নেওয়ার কথা ছিল। আপনি যখন রাজশাহী থেকে রংপুরে ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ তো আটকায় না। আপনি যখন বরিশাল থেকে ভোলায় ঢোকেন, ঢাকায় ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ আটকায় না। কিন্তু আপনি যখন সীমান্ত ক্রস করে ওই পারে যাবেন, তখন আপনাকে আটকায় কেন? তাহলে সীমান্ত হচ্ছে শত্রু বেষ্টিত এই ধারণার উপরে ভিত্তি করেই রাষ্ট্র তৈরি হয়, এবং এই জন্যই সীমান্ত বাহিনী লাগে। সীমান্ত বাহিনী বন্ধুর বাড়িতে লাগে না। বন্ধুর বাড়িতে জানলা খোলা থাকে, দরজা খোলা থাকে, কিন্তু সীমান্ত বাহিনী এই কারণে লাগে কারণ পাশের জন আপনার বন্ধু না, এটা বাই ডিফল্ট আপনার শত্রু, এবং এটা ধরে নিয়েই হচ্ছে আপনাকে পথ চলতে হয়। বাংলাদেশের ফরেন পলিসিতে এই যে একটা আওয়ামী
মানে দিল্লির ন্যারেটিভ আমাদের সংবিধানে ঢুকায় দিয়েছে, সবার প্রতি বন্ধুত্ব, কায়ও আমার শত্রু না, মানে মিয়ানমার আপনার শত্রু না, মানে আপনাকে 13 লক্ষ রোহিঙ্গা ওভারনাইট কয়েক সপ্তাহের ভিতরে ছাপায়া দিয়ে গেল। শুভেন্দু অধিকারী আগামী কয়েক বছরের ভিতরে আপনারে 30 লাখ বাঙালি মুসলমান এখানে ডাম করে দিবে, মানে এটা আপনার বন্ধুত্বের লক্ষণ আর কি। হেমন্ত শর্মা রাতের বেলা কেমনি লোক পাঠাইবো সেটা সাংবাদিকরা বলতেছে, কোন জায়গায় ফাঁকফোকর আছে। শুভেন্দু অধিকারী গতকাল কিনা পরশু বলছে 10,000-এর উপরে নাকি অলরেডি বাংলাদেশে পুশিন করেছে। এগুলো কি বন্ধুত্বের লক্ষণ? আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে বাংলাদেশিরা হলো টার্মাইটের মতো, আমরা তো এগুলো দেখিনি। কোন কয়জন বাংলাদেশি আসলে পুশিং করেছে আমাদের কাছে সেটা একটা সংখ্যা বলেছে, নিশ্চয়ই বিএসএফ তাকে সংখ্যাটা তিনি দিয়েছে। আরেকটি সংখ্যা বলেছেন গতকালকে আমরা দেখেছি 1800 রেডি করা হয়েছে, তাদেরকে ঢোকানো হবে। ডিটেনশন সেন্টারে আছে, এটা বলেছে যে 1800 প্লাস ডিটেনশন সেন্টারে আছে, এটা পুশিন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা তাকে কে দিয়েছে? সে তো যেহেতু স্টেটের মুখ্যমন্ত্রী, বিএসএফ দিয়েছে, বিএসএফ এর যিনি স্টেটের দায়িত্বে আছেন তারাই তাকে দিয়েছেন, এবং তাকে তো অবশ্যই এটা ডিটেলসও দেওয়া হয়েছে কোন কোন স্টেশন থেকে, কোন কোন সীমান্তের জায়গা থেকে আপনি কতজনকে পুশিন করেছেন, কতজন করতে পারেন নাই, কতজন ওয়েটিংয়ে আছে, নিশ্চয়ই তাকে একটা দেওয়া হয়েছে। এবং যেহেতু সে পার্লামেন্টে বলেছে, আমরা তো এটা অফিসিয়াল পরিসংখ্যান হিসেবে ধরে নেব। প্রশ্ন হচ্ছে বিজিবি ধরতে পারছে কিনা, আমার সে ক্যাপাসিটি আছে কিনা। বিজিবির ভাইরা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, যে পরিমাণ অস্ত্র এবং সুযোগ সুবিধা নিয়ে, এবং আপনি জানেন ইতিমধ্যে বিজিবির জওয়ানরা বলেছেন যে সীমান্তে প্রচুর পরিমাণে বিশ্রী ধরনের সাপ ছেড়ে দেওয়া হয়েছে, রাতের বেলা তারা টের পান এগুলো, এবং এই পোকামাকড় তাকে ডিল করতে হচ্ছে, যেটা তারা আগে দেখেন নাই। আগে তো আমরা এরকম একটা খবর হ্যাঁ, দেখেছিলাম তাদের। এটা কিন্তু আগে তারা এক্সপেরিয়েন্স করেন নাই। কুমির সাপ ছাড়ার কথা, বাট কুমিরটা ছাড়েন নাই, বা হয়তো কারণ ওইটা পরবর্তীতে যারা জোয়ার ভাটা বোঝেন তারা এই বলদদেরকে বুঝাইছেন যে এই জোয়ার ভাটা এটা তো জায়গা মতো সাতক্ষীরার সীমানায় থাকবো না, এটা তো আরেক জায়গায় চলে যেতে পারে, এটা বিহার উড়িষ্যায় চলে যেতে পারে, পরে নিজের নাগরিকদের ক্ষতি হবে। তাহলে এখন এই যে যেই ক্যাপাসিটিতে আমার বিজিবি ফাংশন করছে, এই ক্যাপাসিটিটা সাফিসিয়েন্ট কিনা, এই প্রশ্নটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর দেওয়া দরকার ছিল। যে 10,000 বলছে সে, আপনার অফিসার বলছে অথবা আপনারা বলছেন গত 2 বছরে 2,500 পুশিন চেষ্টা করা হয়েছে, তাহলে গত 4 মাসে কতজন করা হয়েছে? তাহলে বাকিরা আসলে করেছে কিনা, এই করবার ক্ষেত্রে এখানে কোনো আমাদের গ্যাপ আছে কিনা, যে আপনি বিশাল যে 600 কিলোমিটার এলাকা যেখানে কাঁটাতার নাই, অথবা যে কাঁটাতার আছে যেখানে, এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে পটেনশিয়ালি করতে পারে, আমরা মিস করছি কিনা, যে অনুপ্রবেশকারীদের নামে হাজার হাজার বাঙালি মুসলমানকে ইতিমধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই ঢুকিয়ে দেওয়ার পিছনে বাংলাদেশ সরকারের ভূমিকা আছে কিনা, নতজানু পররাষ্ট্রনীতি আছে কিনা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো আমরা কনফিডেন্স পাচ্ছি না। উনি বলছেন যে উনি বর্ডার কিলিংয়ের ডেফিনেশন বদলে দিয়েছেন। বিজিবি বিএসএফ এর মিটিংয়ের যে মিনিটস পড়লাম, সেখানে দেখলাম আপনার বলা হচ্ছে যে কিলিংস হ্যাপেন্ড অ্যাট দ্য বর্ডার, মানে এটা যে মানে মার্ডার অথবা পিপল ডাইড অ্যাট দ্য বর্ডার, এরকম একটা জায়গা, যে আপনি মনে হয় ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আর কি, এরকম একটা ইমপ্রেশন দিচ্ছে আর কি, যে এটা যে আপনাকে হত্যা করা হয়েছে ওখানে, যেখানে সে হত্যা করতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধু বলছেন যে নো ম্যান্স ল্যান্ডে, তাদের বর্ডারে, ওখানে সেখানে স্মাগলাররা গেছে টেছে তো মারা গেছে, মানে কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের নাগরিক আকারে। তো সেরকম একটা জায়গায় তো আমাদের এই প্রশ্নটা করতে হচ্ছে যে আসলে করে ফেলেছে কিনা, সেখানে করাপশন আছে কিনা। ক্রস বর্ডার কিন্তু প্রচুর ব্ল্যাক মার্কেট আছে, বিডিআর বিজিবির অনেক সদস্য এইসব বাজে কাজের সাথে তারা জড়িত, তো সেখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, যে অনুপ্রবেশকারীদেরকে তোমরা নিয়ে নাও। এরকম সবগুলো বিষয়ে আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকা দরকার, ক্রিটিক্যাল হওয়া দরকার। এই রিলেশনশিপটা ফিউচারে কিভাবে যাবে, সেটা হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা তৈরি হইতে হবে। ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পলিসি রিলেশনশিপ। আমি আপনাদের সাথে আমি বহুবার বলেছি যে ভারত কোনো পলিসির উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোনোদিন করে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, যেটা ছিল আওয়ামী লীগের সাথে ছিল, শেখ পরিবারের সাথে ছিল। অতএব শেখ পরিবারের সাথে সম্পর্ক আর রাষ্ট্রের সাথে সম্পর্ক এক জিনিস না। এবং এই পলিসি রিলেশনশিপ না থাকার কারণে যেটা হয়েছে, আপনি এটাকে প্রেডিক্ট করতে পারছেন না। এক এক আমলে আপনি এটার এক এক রূপ দেখবেন, এবং এই রূপ দেখায় যেটা হচ্ছে, রাষ্ট্র আকারে আমার সিকিউরিটি থ্রেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কারণ সকল দল এই ইস্যুতে আমরা একমত হতে পারছি না। আপনি কিভাবে হবেন? সংসদে আপনি তর্ক করতে দিচ্ছেন না। 147-এ আপনার নোটিশ দেওয়া হয়েছে সীমান্ত হত্যা নিয়ে, তারপরে বর্ডার পুশিং নিয়ে কথা বলার জন্য, সংসদে কথা বলতে দিচ্ছেন না। আপনাকে তো এটা সব পার্টি এই ইস্যুতে একমত হইতে হবে। এটা এমন একটা ইস্যু যেখানে দ্বিতীয় কোনো মত থাকতে পারবে না রাষ্ট্রের। এটা সব দলের একটা মত থাকতে হবে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে। জাতীয় স্বার্থে অবশ্যই সবার একই আওয়াজ। আমি রবিন ভাইয়ের কাছে আসতে চাই। আপনি সংশয় প্রকাশ করেছেন যে ভারত পানি বন্ধ করে দেবে কিনা।
কিন্তু আমরা এর আগে দেখেছি যে যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছিলেন, তিনি একটি আপত্তি তুলেছিলেন তিস্তা। বিজেপি সরকার পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা দিতে চাই কিন্তু পশ্চিমবঙ্গের কারণে আমরা পারছি না। এখন তো পালাবদল হয়ে গেছে। এখন কি মনে হয় যে তিস্তা চুক্তি হয়ে যাবে, বা সামনে যে গঙ্গা চুক্তি যেটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এটির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? প্রেডিকশন করার আগে তো আমাকে আসলে অনেকগুলো বিষয়ের উপরে এই আলোচনাটা এত লম্বা সময় ধরে হয়েছে বাংলাদেশে যে মানে আমি যদি বলি যে আমি আশান্বিত, সেটাও যেমন সঠিক। আমি যদি বলি যে কারণ রাতারাতি আমরা আসলে এটার কোনো ফল দেখি নাই। কারণ আমি বারবারই কেন রাষ্ট্রীয় পলিসির কথা বলছি, সেটা হচ্ছে ফুয়াদ ভাই কিন্তু খুব চমৎকার করে একটা জিনিস বলছে যে সবার সাথে বন্ধুত্ব। আমরা খুব ছোট সময় ছোট ছোট কোট পড়তাম, কোটেশন, সেখানে নীতিবাক্যের মতো যে সবার সাথে তাল মিলিয়ে যে চলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন। তো এইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে সেকশন 25 যেটা, এটা বাংলাদেশকে ব্যক্তিত্বহীন করে তুলেছে। এক নাম্বার যে কূটনীতি, আমরা যদি ব্রিটিশ কূটনীতি দেখি, যখন ওরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে যখন চোখে চোখ রেখে আমাদের রাজাদের সাথে কথা বলে, এবং কতিপয় কিছু ব্রিটিশ এসেই ভারতবর্ষকে 200 বছরের জন্য গোলামে পরিণত করে, ওইটার কিন্তু সাকসেস হচ্ছে কূটনৈতিক একটা সাকসেস। আমরা একটু নেগেটিভ পজিটিভলি চিন্তা করি। মেরুদণ্ড সোজা করে কথা বলা। আরেকটা বিষয় হচ্ছে এখানে বন্ধুত্বের কিছু নাই। রাষ্ট্রের মধ্যে যখন পলিসি থাকে, আমার স্বার্থটা হচ্ছে সবার আগে, আমি স্বার্থটা দেখব। সেই স্বার্থে আপনার এখন সমসাময়িক যে বিষয়গুলো আসছে, যে দিল্লি নমনীয় না শক্ত, ও আজকে শক্ত হবে কালকে নরম হবে, হ্যাঁ, এর ভিত্তিতে আমরা চলবো না। আমাদের যে প্রাপ্য, ইভেন আমি একটা জায়গায় খুব শক্ত করে বলেছিলাম, সেটা হচ্ছে যখন মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ, মতান্তরে হয়তো 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশিং করেছে, সেই জায়গাটাতে বাংলাদেশের ভূমিকাটা ছিল কূটনৈতিক ব্যর্থতা, সিরিয়াস একটা ব্যর্থতা। সেই জায়গাটাতে শক্তিশালী অবস্থান, আমরা সাধারণত আরেকটা নীতিবাক্য বলি যে আমি নিজেকে সেভ করার জন্য আমি শক্তিশালী মানুষের সাথে থাকি। এটা কিন্তু দোষের না। এখন ভারতকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, চায়নার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না, রাশিয়ার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না। ওরা এসে আমার দেশ দখল করবে না, রাশিয়া থেকে এসে দখল করবে না, আমেরিকা থেকে এসে আমার দেশ দখল করবে না। কিন্তু ভারত তো করে, ও প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তো তাকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, আমাকে ওই লেভেলের বন্ধুত্ব লাগবে, দরকার। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছি এটা। যে কারণে আরেকটু এক ধাপ আগে যেটা ফুয়াদ ভাই বলেছে যে এটা একটা প্রক্রিয়া, কিন্তু আমার মনে হয় একটা কঠিন সিদ্ধান্তে বাংলাদেশকে যাওয়া উচিত যে আমরা আসলে ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের নেক্সট পদক্ষেপগুলো কী হবে। ওই জায়গায় যদি আমরা পৌঁছে যাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। জি, পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্রিজ রবিন। আমি আবার ফুয়াদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমাদের বাংলাদেশের পদক্ষেপগুলো কি হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে যে আপনার ভারতকে আমরা সাফিসিয়েন্টলি বুঝি কি না। মানে আপনার যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি আপনার শত্রুকে কতটুকু চেনেন। ভারতকে চেনানোর ক্ষেত্রে বামপন্থী